নমস্কার বন্ধু। আজ হোমিওপ্যাথির আরও একটা ডিজিজ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। খুব কমন আজকের এই দৌড়ভাগের যুগে প্রত্যেকটা মানুষ তার লাইফস্টাইলের অব্যবস্থার জন্য এক কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা হচ্ছে হাঁটু ব্যথা বা নি পেন। হিন্দিতে আমরা যাকে বলি জোড়ো কা দর্দ, তাই না? হাঁটুর ব্যথা। তো ব্যথা নানান রকম জায়গায় হয়, কোমরে ব্যথা হয়, কনুইতে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। সেসব ব্যাপার নিয়ে আগামী দিন আলোচনা করব। তো আজকে যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাঁটুর ব্যথা বা নি পেন। বন্ধু, শুরুতেই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি। আমি হাঁটুর ব্যথা সম্পর্কে বিভিন্ন কমেন্টসগুলো দেখছিলাম বিভিন্ন ইউটিউবারের কমেন্ট বক্সে। সেখানে আপনারা বেশিরভাগই লিখছেন বা জানাচ্ছেন যে আমি ওষুধ ব্যবহার করেছিলাম, আমার কমেনি, আমি ওষুধ ব্যবহার করেছিলাম, আমার কমেনি। বন্ধু, শুরুতেই আপনাদের একটা কথা বলে রাখি যে দেখুন, হোমিওপ্যাথি একটা সায়েন্স। ইউটিউবে যেমন তেমনভাবে শুনে প্রত্যেকটা ডাক্তারের যে মতামত সেটাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ বা না জেনে যদি আপনি যেমন তেমনভাবে ওষুধ প্রয়োগ করেন তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে আপনি কোনো উপকার পাবেন না। কারণ হোমিওপ্যাথি একটা সায়েন্স, একটা বিজ্ঞান। যেমন 2 2 4 হয় অঙ্কতে, ঠিক তেমনি যদি আপনি হোমিওপ্যাথির প্রত্যেকটা ওষুধকে আপনার রোগ লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণকে যদি মেলাতে পারেন তবেই কিন্তু হোমিওপ্যাথিতে কাজ হবে, আদারওয়াইজ কিন্তু হোমিওপ্যাথিতে কাজ হবে না। তো শুরুতে আমি যেটা বলে রাখি যে দেখুন, হোমিওপ্যাথিতে সুন্দরভাবে কাজ করতে গেলে 4টে জিনিসের প্রতি আপনাকে খুব নজর দিতে হবে। সেটা হচ্ছে লোকেশান, অর্থাৎ কোথায় কষ্টটা অনুভূত হচ্ছে, লোকেশান, পার্ট, যে জায়গায় কষ্টটা হচ্ছে। নেক্সট হচ্ছে সেন্সেশন, অনুভূতি, সেখানে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটার অনুভূতি কেমন, সেন্সেশন কেমন। এরপর হচ্ছে কনকমিটেন্ট, মানে ওই রোগ লক্ষণের সঙ্গে ওই কষ্টের সঙ্গে আনুষঙ্গিক কোনো কষ্ট আছে কি না, তাকে বলা হয় কনকমিটেন্ট। এবং লাস্ট অফ অল হচ্ছে মডালিটিস, অর্থাৎ ওই যে কষ্ট বা ওই যে রোগ, সেই রোগটা বাড়ে কিসে, কমে কিসে, ওষুধ ছাড়া। ওষুধ প্রয়োগ না করে প্রাকৃতিক কোন কোন উপায়ে সেটা কমে এবং প্রাকৃতিক কোন কোন উপায় অবলম্বন করলে সেটা বাড়ে, এটাকে বলা হয় মডালিটিস, হ্যাঁ, বা অ্যাগ্রাভেশন এবং অ্যামুলেশন। তার সঙ্গে আর একটা জিনিস আপনাকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে কজেশন। অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে কজেশন কিন্তু খুব বড় কারণ। তাহলে মূলত 4, অ্যাসোসিয়েট হচ্ছে আরও একটা, মোট এই 5টা জিনিস আপনাকে কিন্তু আপনার রোগের সঙ্গে মেলাতে হবে। আপনি ইউটিউব মানে এটা জানবেন না যে মুড়ি মুরগির মতন ফ্রি আমি একটা চিন্তা ভাবনা ধ্যান ধারণা পাচ্ছি, ফ্রিতে আমি সাজেশান পাচ্ছি, সুতরাং যা খুশি তাই খেলাম, আর যদি উপকার না হয় তাহলে ইউটিউবে লিখতে শুরু করলাম আপনার ওষুধ খেয়ে কমেনি 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 কমেনি, তাই না? এটা কিন্তু দয়া করে করবেন না, এটা আপনার কাছে হাত জোর করে অনুরোধ। বন্ধু, আজকে যে আমি আলোচনা করব সেটা কিন্তু ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে, শুরুতেই আপনাদেরকে বলে রাখি। কারণ দেখুন, এটা একটা এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, আপনার স্টুডেন্ট যদি স্কুলের পড়াশোনা ভালোভাবে না করে, স্কুলে যদি পড়া বলতে না পারে, তাহলে কি আপনার ছাত্রের বা আপনার স্টুডেন্টের কি কোনো উন্নতি হবে? নিশ্চয়ই হবে না। ঠিক এখানেও তাই। আপনি যদি ধীর স্থির হয়ে মনোসংযোগ নিয়ে খাতা পেন পেন্সিল নিয়ে যদি আমার কথা আপনি অনুধাবন করতে না পারবেন, যদি বুঝতেই না পারবেন, তাহলে আপনি কি করে আপনি রোগকে সারাবেন বা নিজে প্র্যাকটিস করবেন? তাহলে যেহেতু এটা এডুকেশন, তাই তাড়াহুড়ো করে এখানে কোনো চ্যাপ্টার হবে না, তাড়াহুড়ো করে এখানে কোনো কিছু শিক্ষা হবে না। মূলত আমি আমার জ্ঞান আপনাদের কাছে দিতে চাই এই কারণেই যে দেখুন, পৃথিবীতে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে ঋণী। আজকে আমি যে জ্ঞান অর্জন করেছি, আমার মৃত্যুর পরে এই জ্ঞান শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে সেই মৃত্যুর আগে এই জ্ঞান যদি আপনাদের মধ্যে সম্প্রসারিত করতে পারি, আপনাদের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি, আপনারা যদি এখান থেকে উপকার পান, লাভবান হন, তাহলে জীবের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, দশের মঙ্গল হবে, জনগণের মঙ্গল হবে। এটাই কিন্তু আমার একমাত্র আশা, আকাঙ্ক্ষা এবং ইচ্ছা। তাই আমি ধীরে ধীরে আলোচনা করব, আর অবশ্যই আশা করব যে যদি আপনি কোনো জায়গায় বুঝতে না পারেন কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে না? তাহলে শুনুন, হোমিওপ্যাথিতে কোমরের ব্যথার জন্য বহু ডাক্তারবাবু বহু রকম ওষুধের কথা বলেছেন।
আমি আপনার কাছে আজকে 6টা মেজর ওষুধের কথা বলবো, যে 6খানা ওষুধ সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি কোমরের ব্যথার যে কোনো রোগকে, যে কোনো কষ্টকে কিন্তু আপনি সুরাহা করতে পারবেন, এটা আপনাকে কথা দিতে পারি। তাহলে প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া আলবা। ব্রায়োনিয়া আলবা, যেটাকে আমরা ব্রায়োনিয়া বলি। দেখুন, ব্রায়োনিয়া হোমিওপ্যাথির খুব কমন মেডিসিন, আর আমি আপনাকে ছক আকারে বলবো, একদম পয়েন্ট টু দি পয়েন্টে বলবো, যাতে আপনার কোনো বুঝতে অসুবিধা না হয়। শুধু মন দিয়ে শুনবেন আর ছোট্ট ছোট্ট করে পেন পেন্সিল নিয়ে ডায়েরি করবেন। আমার জন্য আপনারা একটা খাতা বানাবেন, একটা ডায়েরি বানাবেন, ওকে? এটা আমার অনুরোধ। তো ব্রায়োনিয়ার প্রথম লক্ষণ কি হবে? ব্রায়োনিয়ার প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে যে যাদের এই বাতযুক্ত ধাত, রিউমেটিক ধাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যাদের ধাত আছে, স্ক্রফুলাস ধাত আছে, তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে প্রযোজ্য। এবার এই মানুষগুলো দেখতে কেমন হয়, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় একটু দেখে নিই। যে দেখুন, এই মানুষগুলো খুবই রিজিড ফাইবারযুক্ত, অর্থাৎ মাংসপেশিগুলো খুব রিজিড। কেমন? খুব একগুঁয়ে এবং খিটখিটে, ইরিটেবল টেম্পারামেন্ট। এদের মেজাজ কিন্তু খুব খিটখিটে, অল্পতেই খুব রেগে যায়, একগুঁয়ে হয়ে যায়। ঠিক আছে? সমস্ত কষ্ট মোশন বা চলাফেরাতে বৃদ্ধি হয়, আর সমস্ত কষ্ট আরাম হয় বিশ্রাম করলে, কমপ্লিট বিশ্রাম করলে। এটা হচ্ছে শুরুতে আপনাকে অ্যাগ্রাভেশন অ্যামুলেশন বলা রইল। আরও কিছু অ্যাগ্রাভেশন অ্যামুলেশন আছে, অর্থাৎ বৃদ্ধি কমা আছে, সেটা আলোচনা করছি। তাহলে আগে কি বললাম, যে বাত প্রধানযুক্ত মানুষ, তো কি করে হয় কষ্টগুলো? বাত কত রকম আছে, কি বৃত্তান্ত, বহু ইউটিউবারের প্রোগ্রাম আপনারা শুনেছেন। আমি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। অন্য কোনো সময় কত রকম বাত আছে, সেই বাতে পরীক্ষা নিরীক্ষা কী করবেন, শুধু এটা নিয়েই একটা টপিক করব। আজকে শুধু ওষুধের চ্যাপ্টারটাই বলি, কারণ সময় খুব সীমিত। ঠিক আছে? তাহলে ব্রায়োনিয়ার পেশেন্টের কি হয় না, অত্যাধিক গরম যখন পড়ে, হট ওয়েদার, সামার ওয়েদার, অথবা ঠান্ডা পড়ার পরে যে গরম আসতে চলে, সেই সময় এর প্রাদুর্ভাব দেখা দেয়। তাহলে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা ওই সময়তেই দেখা দেয়। আবার আপনি প্রচণ্ড রোদে পুড়ে এসছেন, গিয়ে আপনি হুট করে মেঝেতে গিয়ে শুয়ে পড়লেন, অথবা কোনো এসি রুমে ঢুকে পড়লেন, অথবা কোনো ঠান্ডা জল আপনি খেয়ে নিলেন, অথবা আপনি আইসক্রিম খেয়ে নিলেন। অর্থাৎ প্রচণ্ড হিট চলছে বাইরে, প্রচণ্ড সামার, সেই সামারের মধ্যে বা হিটের মধ্যে হঠাৎ যদি আপনি শরীরে কোনো ঠান্ডা জিনিস প্রয়োগ করেন, তাহলে কিন্তু ব্রায়োনিয়ার পেশেন্টে আপনি পরিণত হবেন। আমরা হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করছি, তাহলে আপনি হাঁটুতে কষ্ট পাবেন। বুঝতে পেরেছি? নেক্সট, তো ধরুন আপনি এইসব ঘটনাগুলো ঘটিয়েছেন, এছাড়াও স্প্রেন হতে পারে, পড়ে গিয়ে ব্যথা। তাহলে ব্রায়োনিয়ার পেশেন্টে কী হয়? হাঁটু হঠাৎ করে ফুলে যায়, সোয়েলিং হয়, রেড হয়ে যায়, গরম অনুভব হয়, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, টিয়ারিং এবং স্টিচিং পেন, যেন মনে হচ্ছে ছিঁড়ে ধরনের টিয়ারিং এবং স্টিচিং পেন অনুভব করে। পেশেন্ট বসতে পারে না, পেশেন্ট নড়াচড়া করতে পারে না, পেশেন্টের মুভমেন্ট একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়। ঠিক আছে? তা এই জাতীয় যদি কোনো আপনি পেশেন্ট দেখেন, যে কোনো রকম মোশন, যে কোনো রকম নড়াচড়া, যে কোনো রকম হিট, খাওয়া দাওয়ার পর মর্নিংয়ে যদি কোনো বৃদ্ধি দেখেন, তাহলে আপনি এটাকে ব্রায়োনিয়ার পেশেন্ট বলে ভাবতে পারেন। আগে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেগুলো যদি মেলাতে পারেন তাহলে খুব ভালো হয় না? আর আরাম কিসে হবে? আরাম হবে যদি ঠান্ডা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারে, যদি চেপে রাখতে পারে। হার্ট প্রেশার আবার হালকা হালকা প্রেশারে, কিন্তু যে কোনো জায়গায় হালকা হালকা প্রেশার দিলে সেখানে কিন্তু ব্যথা অনুভব হয়, কিন্তু হাঁটুতে ব্যথা, সেই জায়গায় যদি হার্ড প্রেশার দেয় এবং টোটাল যদি রেস্ট্রিক্টেড মুভমেন্ট করে দেয়, নড়াচড়াকে যদি একদম বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনি খুব আরাম বোধ করবেন। এই রকম পেশেন্ট যদি পান, তাহলে আপনি তাকে নিঃসন্দেহে ব্রায়োনিয়া দেবেন। বন্ধু, ডোজ এবং রিপিটেশন সম্পর্কে এখনই বলে রাখি। দেখুন, ডোজ এবং রিপিটেশন আমি যে পদ্ধতিতে প্র্যাকটিস করি সেটা একটু সকলের চেয়ে স্বতন্ত্র বা আলাদা। ঠিক আছে, চলুন একদম শেষেই বলছি, একটা উৎকণ্ঠায় থাক, তাই না?
চলুন সেকেন্ড যে ওষুধের কথা আমরা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। খুব কমন ওষুধ ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট খুব হৃষ্টপুষ্ট, থলথলে, ফ্যাটি হয়। তাহলে তার আগে জেনে নিই ক্যালকেরিয়া কার্ভ তৈরি হয় কী করে। ক্যালকেরিয়া কার্ভ তৈরি হয় যে ঝিনুক আছে বা শামুক আছে, সেই শামুক বা ঝিনুকের যে মিডল লেয়ার আছে, মধ্যবর্তী যে স্তর আছে, সেখান থেকে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ তৈরি করা হয়। ঠিক আছে না? তাহলে আগেই বললাম যে এরা খুব থলথলে, হৃষ্টপুষ্ট, মোটাসোটা। তো মোটাসোটা হলে কী হয়? অল্প মুভমেন্ট, অল্প চলনেই খুব ক্লান্ত বোধ করে, পাগুলো যেন একদম অবশ হয়ে যায়, যেন ঘুমিয়ে পড়তে চায় পাগুলো। মানুষ যেমন ঘুমাতে চায় ক্লান্তিতে, তেমনি পায়ের ক্লান্তির জন্য পাগুলো যেন মনে হয় যে ঘুমিয়ে পড়তে চায়, অবশ হয়ে যায়, নড়াচড়া করতেই আর তার ইচ্ছে করে না। ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট খুব মোটাসোটা হয়, আমরা আগেই বললাম। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট যখন বিছানায় শোয়, স্পেশালি মাথাটা ভীষণ ঘেমে যায়, আর এই ঘামের জন্য বালিশ টালিশ সমস্ত কিছু ভিজে যায়। খুব পিকুলিয়ার একটা সিমটম আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো রোগের জন্য, হাঁটু ব্যথা নিয়ে আলোচনা করছি শুধু সেই জন্য নয়, ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করার যদি দেখেন যে তার ভালো লাগা বা মন্দ লাগাতে ডিজায়ার এবং অ্যাভারশন বলা হয়, পছন্দ আর অপছন্দ খাওয়া দাওয়ার ব্যাপারে, তো সেখানে মিট বা মাংসতে যদি অপছন্দ দেখেন, মিট অ্যাভারশন, অ্যাভারশন মানে হচ্ছে অপছন্দ, যদি কোনো পেশেন্টকে দেখেন যে কোনো কষ্টের সঙ্গে আছে, সেই পেশেন্টটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার মাছ মাংস ডিমের মধ্যে কী পছন্দ, সে যদি বলে যে আমার মাংস খেতে ইচ্ছে করে না, বন্ধু সিমটম যতই মিলুক না কেন আপনি কিন্তু তাকে ক্যালকেরিয়া কার্ভ দেওয়ার চেষ্টা করবেন না, তাতে কোনো কাজ হবে না। কারণ ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু কখনোই কিন্তু মাংসকে পছন্দ করে না। এটা একটা টিপস। আমি বলেছিলাম না খুব ধীরে ধীরে আলোচনা করবো, কিন্তু এমন এমন টিপস আপনাকে দিয়ে যাব যে আপনার বুলেটের মতন। বুলেট যেমন লক্ষ্যভ্রষ্ট হয় না, আপনার ওষুধও লক্ষ্যভ্রষ্ট হবে না। শুধু মন দিয়ে ধীর স্থির হয়ে শুনতে থাকুন। তাহলে ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু মাংসকে পছন্দ করে না। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট কিন্তু লবণকে খুব পছন্দ করে, খুব ঘাম হয়, পার্সপিরেশন প্রফিউজ। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের কনস্টিপেশন আছে, স্টুল হার্ড, লার্জ, কনস্টিপেটেড। ক্যালকেরিয়া কার্ভের হাঁটুর যে কষ্ট আছে, সেই হাঁটুর কষ্টটা সোয়েলিং হয়, ইনফ্লামেশন হয়, রেড হয়, প্রচণ্ড ব্যথা, হাঁটাচলা করতে পারে না। ঠিক আছে? সমস্ত কষ্টগুলো তার এমনভাবে তাকে যন্ত্রণা দেয় যে সে মনে করে যে আমি আর নড়াচড়াই করব না। ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের একটা। আর ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার কষ্ট কিন্তু বাড়ে। আর যে জায়গা ব্যথা, হাঁটুতে ব্যথা, সেই হাঁটুর ব্যথা যদি সেই দিকে চাপ দিয়ে শোয়, সেদিকে যদি কাত হয়ে শোয়, তাহলে কিন্তু ব্যথা তার আরাম বোধ হয়। এটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের বৈশিষ্ট্য। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টের ব্যথাটা মনে হয় যেন দুমড়ে মুচড়ে, একদম মুচড়ে ফলাফলা করে দেবে, যেন সমস্ত কিছু টেন্ডনসগুলো সব ছিঁড়ে ফিরে দেবে, এরকম দুমড়ানো মুচড়ানো ব্যথা ক্যালকেরিয়া কার্ভের। সারা রাত যার জন্য ব্যথার জন্য ছটফট করতে থাকে। ঠিক আছে? অর্থাৎ ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া, স্নানের পরে, তারপর বৃষ্টির পরে, এগুলোতে তার কষ্ট বাড়ে। এটা কিন্তু মনে রাখতে হবে। এইটুকুন যদি আপনি মেলাতে পারেন, আপনি নিঃসন্দেহে কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে প্রয়োগ করতে পারেন। ঠিক আছে? চলুন নেক্সট যে মেডিসিন, সেই মেডিসিনের কথা বলি। সেই মেডিসিনের নাম হচ্ছে কস্টিকাম। নেক্সট যে মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনের নাম হচ্ছে কস্টিকাম। এটাও কিন্তু রিউম্যাটিক ডায়াথিসিস, অর্থাৎ বাত প্রধানযুক্ত ধাত এবং প্যারালাইটিক অ্যাফেকশানের কিন্তু প্রবণতা থাকে। এই জাতীয় পেশেন্টরা কিন্তু খুব তাড়াতাড়ি প্যারালাইসিস ডেভেলপ করে, অর্থাৎ পঙ্গু হয়ে যেতে চায়। কস্টিকাম কিন্তু তার জন্য খুব ভালো। কস্টিকামের পেশেন্টের যে ব্যথাগুলো হয় সেগুলো মাস্কুলার পেন, ফ্যাসা, টেন্ডনস, লিগামেন্টসের ব্যথা খুব প্রবল হয়। পেশেন্ট মনে করে যে তার টেন্ডনসগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, তার ফলে কী হয়? প্যারালাইসিস ডেভেলপ করে এবং সে মনে করে যে আমি আর হাঁটতে পারবো না, আমি বুঝি এক্ষুনি পড়ে যাব। ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া, এতে ও খুব ভালো বোধ করে। শুষ্ক ঠান্ডা আবহাওয়া, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এগুলোতে কিন্তু তার কষ্ট বাড়ে। ঠিক আছে? আর গরমে, বিশেষত বিছানার গরমে সে খুব আরাম বোধ করে, সে খুব
ভালো বোধ করে। সে প্যারালাইসিস ডেভেলপ করে, ধীরে 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 তার মাংসপেশিগুলো সংকুচিত হয়ে যায়, টেন্ডনসগুলো ছোট হয়ে যায়, মাংস তার টোনিসিটি হারিয়ে ফেলে এবং একটা সময় ওই পেশেন্টটা কিন্তু প্যারালাইটিক পেশেন্টে পরিণত হয় এবং হাঁটুর যে ইনফ্লামেশন আছে সেই ইনফ্লামেশনটা ক্রমশ বাড়তে থাকে। সেটা ঠান্ডা দিলে আরাম লাগে, গরমে তার বৃদ্ধি, কিন্তু বিছানার গরমে কিন্তু সে আরাম বোধ করে। এটা কিন্তু হচ্ছে পিকুলিয়ারিটি, গরমে বৃদ্ধি কিন্তু বিছানার গরমে সে কিন্তু আরাম বোধ করে। ভিজে স্যাঁতসেঁতে ড্যাম্পি মাস্টি ওয়েদারে সে ভালো বোধ করে। আর হচ্ছে রৌদ্রোজ্জ্বল দিন, কড়কড়ে দিন, শুষ্ক ঠান্ডা আবহাওয়াযুক্ত দিন, এই সময় কিন্তু তার কষ্ট বাড়ে। এটা কিন্তু কস্টিকামের একটা দারুণ লক্ষণ হচ্ছে। চলুন এবার নেক্সট মেডিসিনের কথা বলি, সেটা হচ্ছে রাস্টক্স। ঠিক আছে না, খুব কমন ওষুধ, আপনারা অনেকেই জানেন, অনেকেই ব্যবহার করেন। রাস্টক্স খুব ইজি। ব্রায়োনিয়াতে যেমন বলেছিলাম যে কোনো রকম মোশনে বৃদ্ধি, রেস্টে অ্যামুলেশন বা আরাম, রাস্টক্সের পেশেন্টের ঠিক অপোজিট করে দিন। রাস্টক্সের পেশেন্টের যে কোনো কষ্ট, বিশেষত হাঁটুর কষ্ট, যেটা নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে যে ফাস্ট মোশন অ্যাগ্রাভেশন, কন্টিনিউয়াস মোশন অ্যামুলেশন। পেশেন্ট বসে আছে, প্রথম উঠতে গেলে কষ্ট, পেশেন্ট সারা রাত শুয়ে আছে, বিছানা থেকে ভোরবেলা উঠতে গিয়ে যখনই খাটের থেকে মাটিতে পা লাগাবে তখন তার কষ্ট, তাহলে এটাকে বলা হয় ফাস্ট মোশন। যখন সে প্রথম হাঁটা শুরু করবে বা চলা শুরু করবে এটাকে বলা হয় ফাস্ট মোশন। কিন্তু যদি সে কষ্ট সহ্য করে একটুখানি চলাফেরা শুরু করে দেয় তখন কিন্তু তার আরাম বোধ শুরু হয়ে যায়, আর কোনো কষ্ট থাকে না। একে বলা হয় কন্টিনিউয়াস মোশন অ্যামুলেশন, বা ক্রমান্বয়ে চলার জন্য তার আরাম বোধ হয়। এটা কিন্তু কি বা গাইডিং সিমটম, বুঝতে পেরেছি? এটা কিন্তু হাঁটুর ব্যথা কেন, যে কোনো ব্যথার জন্য এটা কিন্তু প্রযোজ্য বা কি সিমটম। এবার আসুন রাস্টক্সের পেশেন্টের কি আমরা দেখব। রাস্টক্সের পেশেন্টের ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া, জল পাড়িয়ে এলে, বৃষ্টির দিনে, মাস্টি ওয়েদারে, ঠিক আছে, জলে ভিজলে তার কিন্তু কষ্ট বাড়ে। হ্যাঁ, আর যদি সে শুষ্ক ডাঙায় থাকে, গরম প্রয়োগ করে, ঠান্ডা যদি না লাগায় তাহলে কিন্তু সে আরাম বোধ করে। রাস্টক্সের পেশেন্টের জেনারেলি মাস্কুলার পেন হয়, হাড়ের চেয়ে মাংসের ব্যথা বেশি হয়। সে হাঁটু অঞ্চলে যেসব মাংসপেশিগুলো আছে, টেন্ডনসগুলো আছে, সেগুলোতে খুব ব্যথা বেদ হয়, যেন মনে হয় যে দুমড়ে দিচ্ছে, মুচড়ে দিচ্ছে। সাধারণত স্প্রেন পড়ে গেছে, মুচকে গেছে, হাঁটুটা মুচকে গেছে, বা পড়ে গিয়ে কোথাও আঘাত লেগেছে, সেখানে ব্যথা শুরু হয়ে গেছে, সেটা পুরনো হোক বা রিসেন্ট হোক। এরকম কোনো যদি আপনি পেশেন্ট দেখেন, আপনি সেখানে রাস্টক্সকে অবশ্যই প্রয়োগ করবেন। কি ডোজ দেবেন, কি পাওয়ার বা পোটেন্সি দেবেন, কি রিপিটেশন করবেন, প্রোগ্রামের শেষে অবশ্যই বলবো। আর একটা অনুরোধ করব, প্রোগ্রাম যদি আপনার ভালো লাগে, এই আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই আপনি আমাকে একটা লাইক দিন। আর আমার ছোট্ট চ্যানেল ডক্টর MK রয় হোমিওপ্যাথ, আপনি তার সঙ্গী হন। আপনার অকৃপণ একটি লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশান আমার পরিবারকে বর্ধিত করে, আমাকে হৃষ্টপুষ্ট করে, আমাকে অনেক আনন্দ দেয়। আমি বুঝতে পারি কি, চলুন আপনারা আমার আলোচনাকে পছন্দ করেছেন। ওকে, চলুন নেক্সট যে ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে লিডাম পল। হয়তো আপনাদের অনেকের কাছে আনকমন নাম, কিন্তু ভেরি ফ্যান্টাস্টিক মার্ভেলাস ওষুধ কিন্তু হোমিওপ্যাথির জগতে নানান ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকের যেহেতু আলোচনা হাঁটুর ব্যথা নিয়ে, তো হাঁটুর ব্যথায় লিডাম পলের কথা একটু বলি। লিডাম পলের হাঁটুর কষ্ট বা ব্যথা, শুরুতেই বলে রাখি কী সিমটম, সেটা হচ্ছে ঠান্ডাতে আরাম। কিসে আরাম? ঠান্ডায় আরাম। রাস্টক্স যেমন বলেছিলাম যে গরমে আরাম, কস্টিকামে বলেছিলাম বিছানার গরমে আরাম। এখানে কিন্তু বলছি ঠিক অপোজিট, যে হাঁটুর কষ্ট বা যে কোনো কষ্ট ঠান্ডা দিলে আরাম, ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখলে আরাম, ঠান্ডা বরফ বা বরফের পুলটিস দিলে আরাম। তাহলে যদি কোনো রিউমাটয়েড পেন, যদি কোনো গাউট, জেনারেলি এখানে গাউটের জন্য কিন্তু খুব প্রযোজ্য, সেই গাউটের ব্যথা, গাউট কাকে বলে বলে দিচ্ছি, যদি সেই গাউটের ব্যথা দেখেন যে ঠান্ডা জলে আরাম, ঠান্ডা বরফ প্রয়োগে আরাম, ঠান্ডা অ্যাপ্লিকেশনে আরাম, সেক্ষেত্রে আপনি লিডাম পল প্রয়োগ করবেন। লিডাম পল জেনারেলি আমরা যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবার খাওয়ার ফলে আমাদের যে মেটাবলিজম বা অঙ্গারাত্মীকরণ হয়, সেই অঙ্গারাত্মীকরণের ফলে আমাদের অনেক এক্সক্রিয়েটরি প্রোডাক্ট তৈরি হয়। যে এক্সক্রিয়েটরি প্রোডাক্টগুলো বাইরে বেরিয়ে যাওয়ার কথা,
কিন্তু ইউরিক অ্যাসিড বলে একটা বা ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বলে কিছু বজ্র পদার্থ আছে, যে বজ্র পদার্থগুলো বাইরে বেরিয়ে যায় না, সেগুলো ভারী জন্য আমাদের সেলে বা কোষের মধ্যে সঞ্চিত হতে থাকে, সেখান থেকে তৈরি হয় গাউট। বুঝে পেরেছি? অর্থাৎ গাউটের পেশেন্ট যারা, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকবে যদি আপনি ব্লাড টেস্ট করেন। কোথায় কোন টেস্ট করতে হবে আগামী দিনে একটা ভিডিওতে বলবো। তাহলে এই গাউটের পেশেন্ট কিন্তু, লিডাম্পলের পেশেন্ট কিন্তু খুব বড় জয়েন্টসকে কিন্তু, যেমন হাঁটুর জয়েন্ট, হ্যাঁ, লাম্বার জয়েন্ট, এগুলো কিন্তু খুব বড় বড় জয়েন্টস, এগুলোকে কিন্তু প্রথমে আক্রমণ করে না, আক্রমণ করে স্মল জয়েন্টস। যেমন ধরুন পায়ের পাতা, পায়ের বুড়ো আঙ্গুল, বা পায়ের যে আঙ্গুলগুলোর ছোটো ছোটো ফ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো, অথবা গোড়ালি, ঠিক আছে না, এগুলোতে প্রথম আক্রমণ করে। এর একটা পিকুলিয়ার ক্যারেক্টার হচ্ছে যে ব্যথা শুরু হয় তলায়, ধীরে ধীরে অ্যাসেন্ডিং আপওয়ার্ডস, ব্যথা ধীরে ধীরে বাড়তে 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 হাঁটু অবধি আসে, তারপরে বাড়তে 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 কোমর অবধি যায়। এটা কিন্তু একটা পিকুলিয়ারিটি, মনে রাখবেন কিন্তু, এটা কিন্তু আনকমন পিকুলিয়ার সিমটম। এটা যদি আপনি ধরতে পারেন, কি ব্যথা নিচে শুরু হয়, ছোট ছোট জয়েন্টসগুলোতে শুরু হয় নিচের দিকে, ধীরে ধীরে লার্জ জয়েন্টস বা উপরের দিকে উঠতে থাকে, সঙ্গে হচ্ছে ওই ব্যথাগুলো ঠান্ডা প্রয়োগে আরাম, তো আপনি চোখ কান বন্ধ করে আপনি লিডাম্পল দিন, দেখবেন বন্দুকের গুলির মতন কাজ করবে বন্ধু, তাই না? ভালো লাগছে না? এই সিমটমগুলো মেলাতে হবে, তবে কিন্তু কমেন্টে আর আপনার আসবে না কি স্যার আমি ওষুধ খেয়েছিলাম ভালো হয়নি, স্যার আপনি কি বললেন কোনো কাজ হয়নি, এই কমেন্টে কিন্তু এগুলো আপনি লিখতেই পারবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। বুঝতে পেরেছি? তাহলে আগেই বলে দিলাম যে ঠান্ডাতে আরাম, গরমে বৃদ্ধি, ঠিক আছে? আর অ্যাসেন্ডিং আপওয়ার্ডস, এই সিমটম যদি আপনি পান, আপনি লিডাম্পলকে প্রয়োগ করুন। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালিকার্ব। খুব সুন্দর ওষুধ ক্যালিকার্ব, অর্থাৎ এর মধ্যে একটা পটাশ রয়েছে, পটাশিয়াম পার্ট রয়েছে। ক্যালিকার্বের পেশেন্টের কিন্তু ক্যালিকার্বের পেশেন্ট দুটো আগে সতর্কবার্তা জানিয়ে দিই, তারপরে ওষুধ নিয়ে আলোচনা করব। ক্যালিকার্বের পেশেন্ট যদি আপনি মনে করেন কি এটা ক্যালিকার্বের পেশেন্ট, ওষুধ প্রয়োগ করার পর খবরদার 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 এটাকে রিপিট করবেন না, নাম্বার 1, তাহলে হিতে বিপরীত হবে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। একবারই ওষুধ প্রয়োগ করবেন, যদি দেখেন যে কাজ শুরু হয়েছে, ডোন্ট রিপিট ইট, এটা কিন্তু দ্বিতীয়বার প্রয়োগ করবেন না। ওই 2 ফোঁটা 3 ফোঁটা করে সারাদিনে 3বার 4বার করে খেতে থাকুন, তার সঙ্গে এই ওষুধ 3বার 4বার করে খেতে থাকুন, নো নো, হ্যানিম্যান বলছেন, আমি বলছি না, হ্যানিম্যান বলছেন। এইভাবে ওষুধ হয় না, হোমিওপ্যাথি ওষুধ এইভাবে হয় না। হোমিওপ্যাথি ওষুধ বুলেটের মতন কাজ করে, সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ, মিনিমাম রিপিটেশন, এটা হোমিওপ্যাথির ল, ঠিক আছে না? নাম্বার 1। সেকেন্ড, যদি কোনো পেশেন্টের দেখেন কি কিডনি ডিসঅর্ডার আছে, অর্থাৎ ব্রাইটস ডিজিজ যাকে আমরা বলি, যদি দেখেন তার ইউরিক অ্যাসিড বাড়া অর্থাৎ গাউট আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই ক্যালিকার্বকে খুব বুঝে সুঝে, এবং যদি কারো টিউবারকুলোসিস থাকে, তাহলে টিউবারকুলোসিস, কিডনির কোনো গণ্ডগোল, এবং যদি গাউট বা ইউরিক অ্যাসিড বাড়া থাকে, সেই সব পেশেন্টকে কিন্তু ক্যালিকার্ব খুব লোয়ার পোটেন্সিতে দেবেন এবং ভেবে চিনতে দেবেন। এই দুটো কিন্তু সতর্কবার্তা। চলুন এবার মূল ওষুধের কথাই বলি। ক্যালিকার্বের পেশেন্ট হাঁটুগুলো ফুলে যায়, এবং ফোলার রং, ফুলে গেলে যেহেতু ইনফ্লামেশন হলে লাল রং হয়, এখানে আপনি সাদা রঙের সোয়েলিং দেখতে পাবেন। হাঁটু ফুলে যায় কিন্তু সেটা হচ্ছে হোয়াইট সোয়েলিং, ঠিক আছে? প্রচণ্ড ব্যথা, হাঁটু নাড়াতে পারে না, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে কষ্ট বাড়ে, গরমে আরাম, চেপে শুলে আরাম, ঠিক আছে? আর কিছু মানসিক লক্ষণ আছে। পেশেন্ট যখন বিছানায় শোয় তখন মনে করে যেন বিছানাটা ক্রমশ ভেতরে দেবে যাচ্ছে, ঢুকে যাচ্ছে ওর ভিতরে, এটা একটা কিন্তু মেন্টাল পিকুলিয়ার সিমটম। ক্যালিকার্বের পেশেন্ট কারোর স্পর্শ, বেশি শব্দ, এগুলোকে পছন্দ করে না। কেউ তাকে স্পর্শ করুক, টাচ করুক, এটা সে পছন্দ করে না। ক্যালিকার্বের পেশেন্ট কোনো কাজকে শুরু করলে শেষ না করে ছাড়ে না, এটা বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু কোনো কাজ যদি সে শুরু করে, তাহলে যতক্ষণ না সেই কাজটা শেষ হবে ততক্ষণ কিন্তু সেই কাজটাও শেষ করবে না। এরকম আনকমন পিকুলিয়ার যদি আপনি সিমটম পান, আর রোগ লক্ষণের বাড়া কমা যদি আপনি পান, অ্যাগ্রাভেশন অ্যামুলেশন, তাহলে কিন্তু আপনি একে চোখ কান বন্ধ করে ক্যালিকার্ব প্রয়োগ করতে পারেন। কিন্তু উপরিউক্ত বললাম, আগে যে বললাম দুটো শর্ত,
যে মন্ত্র দিয়েছি সেই দুটো মন্ত্রের কথা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ক্যালিকার্ভের পেশেন্টের সমস্ত কষ্ট ভোরের দিকে, বিশেষত ভোর 3টে থেকে 4টার মধ্যে বৃদ্ধি। দিনের বেলা ভালো থাকে, মর্নিং অ্যাগ্রাভেশন, দিনের বেলা ভালো থাকে, গরমে ভালো থাকে। ক্যালিকার্ভের পেশেন্ট নয়েজ মানে আওয়াজ, স্পর্শ এগুলোকে কিন্তু পছন্দ করে না, একটু একা একা থাকতে পছন্দ করে। ক্যালিকার্ভের পেশেন্ট খুব থলথলে, ফ্ল্যাবি, ফ্যাটি হয়ে থাকে, খুব একটা নড়াচড়া করতে চায় না। ঠিক আছে, এই কথাগুলো যদি আপনি মেলাতে পারেন তাহলে বন্ধু আপনার কাছে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু জল ভাতের মতন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ওষুধের প্রয়োগ যখন করবেন মিনিমাম ডোজে প্রয়োগ করবেন। সাধারণত 200 পোটেন্সি, 200 শক্তি খুব সুইটেবল ওষুধ, বেশি প্রয়োগ করতে লাগে না। আমি যে পদ্ধতিতে ওষুধ দিই, আগেও বলেছি আবার বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আপনি একটা কাপ বা একটা গ্লাস নেবেন, সেই কাপে বা জল অথবা আধ গ্লাস জল নেবেন। আপনার যে সিলেক্টেড মেডিসিন আছে সেই সিলেক্টেড মেডিসিনের 1 ফোঁটা অথবা একটা 10 নম্বর গ্লোবুলস বা 20 নম্বরের গ্লোবুলস আপনি ওতে ফেলুন। ফেলে সেই কাপটাকে বা গ্লাসটাকে একই দিকে, হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 10 বার নাড়িয়ে নিন। 10 বার নাড়িয়ে নিয়ে 1 চামচ ওষুধ খাওয়ান। রোগের তীব্রতা অনুযায়ী, কজেশন বা কারণ অনুযায়ী সেটাকে 4 ঘন্টা বা 6 ঘন্টা পর পর রিপিট করতে পারেন। আর যদি ক্রনিক হয়ে থাকে তাহলে সকালে একবার বাসি মুখে ঘুম থেকে উঠে দাঁত মাজবেন না, কারণ যে পেস্ট আছে পেস্টের মধ্যে পিপারমেন্ট থাকে, পেস্টের মধ্যে নানা রকম কেমিক্যাল থাকে, তাই দাঁত মাজার আগে শুধু মুখটাকে ধুয়ে নিয়ে ওষুধটাকে খাবেন। 10 বার নাড়িয়ে 1 চামচ ওষুধ খাবেন, মাত্র 1 টিস্পুন খাবেন। 15 থেকে 20 মিনিট বাদে দাঁত ব্রাশ করবেন। আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন শুতে যাবেন সেই সময় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেভাবে প্রথম শুরু করেছিলেন সেইভাবে 10 বার নাড়িয়ে আবার একবার 1 চামচ ওষুধ খাবেন, ঢাকা দিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মুখটা, মানে যাকে আমরা বাসি মুখ বলি, বাসি মুখটা প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিয়ে আবার ঘড়ির কাঁটার দিকে আবার 10 বার নাড়াবেন, নাড়িয়ে আবার 1 চামচ খাবেন, ঢাকা দিয়ে রাখবেন। 15-20 মিনিট বাদে দাঁত ব্রাশ করবেন, টিফিন করবেন। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আবার ওই একই দিকে ওই জলটাকে, যে জল আপনি মিশিয়ে প্রথম দিন তৈরি করেছিলেন মিশ্রণ বা ওষুধ, সেটাকে আবার 10 বার নাড়িয়ে আবার 1 চামচ খাবেন। খেয়ে আপনি ফেলে দিবেন, আপনার আর খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তবে রোগের তীব্রতা, রোগের কজেশন, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কিন্তু এর সিদ্ধান্তের বদল হয়। তাই যদি আপনার ওষুধ বুঝতে কোনো অসুবিধা হয় আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240285909। যদি আপনি আমার সঙ্গে কোনো কনসাল্ট করতে চান বা অ্যাপয়েন্টমেন্ট করতে চান, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সঙ্গে কথা বলুন বা মেসেজ করুন। আমি অবশ্যই আপনার কথার বা মেসেজের উত্তর দেব। তার আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে বা নতুন কোনো ওষুধের যদি নতুন কোনো জিনিস আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করুন। আর আমার পরিবার সবাই বাড়ছে, আমি কেন বাড়বো না? সবার বংশ বিস্তীর্ণ হচ্ছে, আমি কেন হব না? তাই আপনাদের প্রত্যেকের ভালোবাসার জন্য অপেক্ষায় রইলাম। আমার সংসারে আসুন, আমার চ্যানেলে আপনারা আসুন, ডক্টর MK রয় হোমিওপ্যাথ, তাকে সাবস্ক্রাইব করুন। বেল নোটিফিকেশান পাওয়ার জন্য বেলকে পুশ করুন, ঘন্টাটাকে বাজিয়ে দিন। দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকুন, সবার পরিবারের দিকে, স্বাস্থ্যের দিকে নজর দিন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।